কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম এটা এক্সপ্লেইন করে যে কোন কোন কারণে আর্সেনাল প্রিমিয়ার লিগের শিরোপা হাতছাড়া করতে পারে, প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগে ভুগতে পারে। ওই ভিডিওটা অনেকে দেখেছেন, অনেকে পছন্দ করেছেন, আবার অনেকে এসে কয়েকটা গালাগালিও করছেন। তাদের কাছে ভাল লাগে নাই ভিডিওটা, আই গেট ইট। সো আজকের এই ভিডিওটাকে বলতে পারেন ওই ভিডিওটার উল্টা, যে কোন কারণে ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা হাতছাড়া করতে পারে এই সিজনে। আজকে যে কারণটা নিয়ে এক্সপ্লেনেশন দিব, সেই কারণটা অবশ্য ম্যানচেস্টার সিটির সাপোর্টার এবং ফুটবল ভক্তদের কাছে অপরিচিত নয়, বিকজ ওই কারণটাই পেপ গার্দিওলাকে আরও অনেক বেশি শিরোপা জেতার ক্ষেত্রে আটকে দিয়েছে, বা আরও অনেক ম্যাচ জেতার ক্ষেত্রে থামিয়ে দিয়েছে। সেটা হলো তার আনপ্রেডিক্টেবিলিটি এবং অনেক বেশি এক্সপেরিমেন্ট করতে চাওয়ার প্রবণতা। এই অনেক বেশি আজাইরা এক্সপেরিমেন্ট করতে গিয়ে পেপ গার্দিওলা হয়তো বা আরও বেশি শিরোপা জিততে পারতেন, যেটা কিনা তিনি জিততে পারেননি। অনেক বেশি ম্যাচ জিততে পারতেন, যেটা কিনা তিনি জিততে পারেননি। সো এই জিনিসটাই আমরা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর ফার্স্ট লেগে সান্তিয়াগো বের্নাবাউতে রিয়াল মাদ্রিদের এগেনস্টে ম্যাচে দেখতে পেলাম যে উনি আবারও অতিরিক্ত চিন্তাভাবনা করা শুরু করছেন, আবারও অতিরিক্ত এক্সপেরিমেন্ট করা শুরু করছেন, যে কারণে ম্যানচেস্টার সিটির অনেক বেশি প্রবলেম হচ্ছে। পেপ গার্দিওলার যে কোনো টিমকেই আমরা ধরে নিই যে সেই টিমের অনেক বেশি কন্ট্রোল থাকবে, সেই টিম অনেক বেশি বল পজিশনে রাখবে, সেই টিমটাই খেলার গতিপথ নির্ধারণ করবে, টেম্পো নির্ধারণ করবে। কিন্তু পেপ গার্দিওলার এই বর্তমান টিমটা যেন ওই দর্শন থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে, এবং রিয়াল মাদ্রিদের ম্যাচের এগেনস্টে ওই জিনিসটা আমরা দেখতে পেলাম যে তিনি ম্যাচ কন্ট্রোল করার থেকে ম্যাচ জিততে বেশি চাইলেন। দ্যাট ইজ নট আ নেগেটিভ থিং ইফ এক্সিকিউটেড প্রপারলি, বাট ইফ ইট ইজ নট এক্সিকিউটেড প্রপারলি তাহলে বিশাল কাজ্যা লেগে যায়। সেই কাজ্যাটাই আমরা দেখলাম রিয়াল মাদ্রিদের এগেনস্টে ম্যাচে। কিভাবে? লেটস হ্যাভ আ লুক। একটা ম্যাচের কন্ট্রোল ধরে রাখার সবচেয়ে বড় হাতিয়ার হলো বল প্লেয়িং মিডফিল্ডার্স, বা এমন খেলোয়াড় দিয়ে স্কোয়াডটাকে ভরা যারা কিনা বল পায় অত্যন্ত দক্ষ। বল পায় অত্যন্ত দক্ষ থাকার কারণে তারা ম্যাচের বিভিন্ন ফেজ কন্ট্রোল করতে পারেন, তাদের পজিশন অনেক বেশি হয়, এবং তারা যখন খুশি তখন খেলার টেম্পোটাকে বা গতিটাকে বাড়াতে কমাতে পারেন। এটাই খেলার কন্ট্রোল ধরে রাখার সবচেয়ে মুখ্য বিষয়। এই জিনিসটাই পেপ গার্দিওলার টিমে আমরা এ যাবৎকাল অধিকাংশ সময় দেখে এসেছি। এমনও হয়েছে যে তিনি 2-3 জন ডিফেন্ডারের সঙ্গে বাকি সব মিডফিল্ডার নামিয়ে দিয়েছেন, বিকজ হি ওয়ান্টেড দ্যাট কন্ট্রোল ইন দ্য ফিল্ড। কিন্তু আস্তে আস্তে আমরা দেখছি যে পেপ গার্দিওলা ওই দর্শন থেকে হয়তোবা সরে আসছেন। এটা কেন সরে আসছেন? এটার পেছনে একটা অনেক বড় কারণ থাকতে পারে দলের নতুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের উপস্থিতি। পেপ গার্দিওলার বর্তমান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পেপ লিন্ডার্স কয়েক বছর আগেও ইউর্গেন ক্লপের সহকারী ছিলেন লিভারপুলে। ইউর্গেন ক্লপ কীরকম হাই টেম্পো ফুটবল খেলেন, হাই অকটেন ফুটবল খেলেন, হেভি মেটাল ফুটবল খেলেন, সেটা আপনারা সবাই জানেন। পেপ গার্দিওলার মতো ইউর্গেন ক্লপ কখনোই কন্ট্রোল ফ্রিক ছিলেন না। তিনি সবসময় সার্জিক্যাল স্ট্রাইকে বিশ্বাসী ছিলেন। দ্রুতগতিতে অ্যাটাক করতে চাইতেন, দ্রুতগতিতে কাউন্টার প্রেসিং করতে চাইতেন, প্রতিপক্ষকে হাঁপিয়ে তুলতে চাইতেন, এবং এই লক্ষ্যে তাকে সবচেয়ে বেশি সাহায্য করতেন পেপ লিন্ডার্স। ইউর্গেন ক্লপ এখন আর লিভারপুলের দায়িত্বে নেই, তিনি এখন কোনো ক্লাবেরই দায়িত্বে নেই, কিন্তু পেপ লিন্ডার্স এখন লিভারপুল ছেড়ে চলে এসেছেন ম্যানচেস্টার সিটিতে। এবং পেপ লিন্ডার্স ম্যানচেস্টার সিটিতে আসার পরপরই আমরা দেখছি যে পেপ গার্দিওলার মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, এবং এই পরিবর্তনের মধ্যে সবচেয়ে বড় এক্সাম্পলই হলো এইটা, যে অনেক ম্যাচেই এখন ম্যানচেস্টার সিটি সেভাবে কন্ট্রোল রাখছে না। আগে যেরকম আমরা তাদেরকে যে কোনো ম্যাচ কন্ট্রোল করতে দেখতাম, এখন তারা সেরকম কন্ট্রোল করতে পারছে না বা কন্ট্রোল করতে চাইছে না, বরং দ্রুত গতিতে প্রেস করার মাধ্যমে, কাউন্টার প্রেস করার মাধ্যমে তারা গোল করে আসতে চাচ্ছে। সেটা খারাপ কিছু না, কিন্তু ওই যে জিনিসটা বললাম, যদি ওই প্ল্যানটা ঠিক মতো এক্সিকিউট না করতে পারে তাহলে অনেক বেশি সমস্যা হয়। সো রিয়াল মাদ্রিদের এগেনস্টে ম্যাচে আমরা কি দেখলাম, যে তারা 4-2-3-1 ফরমেশনে মাঠে নামলো। এটাকে আপনি চাইলে 4-2-3-1ও বলতে পারেন, আবার 4-2-2-2ও বলতে পারেন, যেখানে উপরে মেইন স্ট্রাইকারের দায়িত্বে ছিলেন হালান্ড, এবং তার পেছনে অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকা ছিলেন আন্তোয়ান সেমেনিও, যিনি কিনা কখনো কখনো হালান্ডের পাশে এরকম সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকাতে চলে যাচ্ছিলেন। দুই সেন্ট্রাল মিডফিল্ডার রদ্রি এবং বের্নার্দো সিলভার দুই পাশে দুই উইঙ্গার ছিলেন, জেরেমি ডোকু এবং সাভিনিও। এখন দেখেন, হিসাব করলে কিন্তু ফরমেশনটাকে আপনি চাইলেই 4-2-4ও বলতে পারছেন, বিকজ ডোকু এবং সাভিনিওকে কোনো অর্থেই ওয়াইড মিডফিল্ডার বলা যায় না, যারা কিনা নিচে নেমে এসেও অনেকটা 4-4-2 ফরমেশনে রূপান্তরিত করতে পারেন দলকে, বা দলকে ডিফেন্সিভলি সাহায্য করতে পারেন। সো সেই হিসাবে আমরা বলতে পারি যে ম্যানচেস্টার সিটি ওয়াজ বেসিক্যালি প্লেইং উইথ 4 ফরওয়ার্ডস ইন আ 4-2-4 ফরমেশন, যেখানে কিনা মাত্র দুজন মিডফিল্ডার ছিলেন, রদ্রি এবং সিলভা। এই দুজনের মধ্যে আবার সিলভা কখনো কখনো সামনে চলে আসছিলেন, যে কারণে রদ্রি একাই এই সকল জোনগুলো সামলাচ্ছিলেন অ্যাজ আ সলো ডিফেন্সিভ মিডফিল্ডার। এখন 2-3 বছর আগের মানে রদ্রিকে এই ভূমিকাটা দিলে তিনি অত্যন্ত দুর্দান্ত হবে এটা পালন করতে পারতেন, কিন্তু বিভিন্ন ইনজুরিতে পড়ে
রদ্রি এখন আর আগের মতো নাই, তিনি আর একক ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে ওরকম সলিড ডিফেন্সিভ পারফরমেন্স দিতে পারেন না। এখন দেখেন কাগজে কলমে এমনিতেই ম্যানচেস্টার সিটির মেইন মিডফিল্ডার দুইজন। সো এই দুইজনের এগেনস্টে যদি প্রতিপক্ষ একাধিক খেলোয়াড়কে লেলিয়ে দেয় মিডফিল্ডে, তাহলে কিন্তু বার্নার্ডো সিলভা এবং রদ্রির তেমন কিছু করার থাকে না। বার্নার্ডো সিলভা নিজেও ফিজিক্যালিটির দিক থেকে অত বেশি দক্ষ নন, এবং এই কাজটাই করেছে রিয়াল মাদ্রিদ। ম্যানচেস্টার সিটি যেরকম 4জন ফরওয়ার্ড নিয়ে নেমেছে, যার মধ্যে 2জন সেন্ট্রালি ছিলেন, রিয়াল মাদ্রিদ ওদিক দিয়ে কোনো ধরনের সেন্ট্রাল স্ট্রাইকার ছাড়াই নেমেছিল। আপনারা দেখেছেন যে আর্দা গুলার ছিলেন নাম্বার 9, ব্রাহিম দিয়াজ ছিলেন রাইট উইংয়ে, বাম দিকে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র, যাদের মধ্যে আর্দা গুলার এবং ব্রাহিম দিয়াজ মেইনলি অ্যাটাকিং মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার জোনগুলোতে ঘোরাফেরা করছিলেন। এখন এমনিতেই রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে 3জন ছিলেন অলরেডি। পিতার ছিলেন, ফেদেরিকো ভালভার্দে ছিলেন এবং অরেলা চুয়ামেনি ছিলেন। ওই 3জনের সঙ্গে বারবার যুক্ত হচ্ছিলেন ব্রাহিম দিয়াজ এবং আর্দা গুলার। সো ম্যানচেস্টার সিটির এই 2জন মিডফিল্ডারের এগেনস্টে অনেক সময় দেখা যাচ্ছিল যে রিয়াল মাদ্রিদের 4জন বা 5জন পর্যন্ত মিডফিল্ডার এই সকল জোনগুলোতে এই দুজনকে বারবার পরাস্ত করছিলেন। এবং এই দুজনকে যেহেতু বারবার পরাস্ত করছিলেন, সেহেতু মেইন স্ট্রাইকার হালান্ডের সঙ্গে বাকি সবার কম্বিনেশন তেমন হচ্ছিল না। হালান্ড বলই পাচ্ছিলেন না, হালান্ড পাসই পাচ্ছিলেন না। যেহেতু পাস পাচ্ছিলেন না, তাই হালান্ডকে অনেক সময় নিচে চলে আসতে হচ্ছিল। যেহেতু মেইন স্ট্রাইকার নিচে চলে আসছিলেন, সেহেতু সেমেনিও সহ অন্যান্য সবাই কনফিউজড হয়ে যাচ্ছিলেন। ম্যাচে ম্যানচেস্টার সিটির অন্যতম প্রধান ট্যাকটিক্স ছিল জেরেমি ডোকুর পেস। আপনারা সবাই জানেন যে রিয়াল মাদ্রিদের রাইট ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড 1 ভার্সেস 1 ডিফেন্ডিংয়ে অতটা সলিড নন। সো ট্রেন্টের এগেনস্টে যদি ডোকুকে এই সকল জোনগুলোকে খেলতে দেওয়া হয়, তাহলে ডোকু ট্রেন্টকে 1 ভার্সেস 1 সিচুয়েশনে পরাস্ত করে ডিরেক্টলি বক্সের মধ্যে ঢুকে গিয়ে আক্রমণ করতে পারবেন এবং হালান্ডকে ক্রস দিতে পারবেন, এরকম জিনিস আমরা এক্সপেক্ট করেছিলাম। কিন্তু কি দেখলাম যে রদ্রি এবং সিলভা যেহেতু সেভাবে হালান্ডকে সহযোগিতা করছিলেন না, এই জন্য হালান্ড পেছনে নেমে আসছিলেন, যে কারণে যখনই ডোকু ধামধুম করে ঢুকে যাচ্ছিলেন, তিনি পাস দেওয়ার মতো তেমন কাউকে পাচ্ছিলেন না। সেমেনিও বা সাভেনিও কিন্তু সেভাবে বক্সের মধ্যে ঢুকে গিয়ে ডোকুকে সাহায্য করতে পারছিলেন না। দ্যাট ওয়াজ আ হিউজ মিস্টেক ফ্রম ম্যানচেস্টার সিটি, যে মিডফিল্ডের কন্ট্রোল ধরে রাখার জন্য রদ্রি এবং সিলভার পাশে আরেকজনকে খেলানো হচ্ছিল না। আমরা এই সিজনের অনেক ম্যাচে দেখেছি যে সকল ম্যাচে রদ্রি এবং সিলভা মিডফিল্ড কন্ট্রোল করতে সক্ষম হয়েছিলেন, তারা সক্ষম হয়েছিলেন একটা কারণে, বিকজ তাদের সঙ্গে থার্ড মিডফিল্ডারের জায়গায় নিকো ও রাইলি ছিলেন। এই 3জন মিলে মিডফিল্ডারটাকে অনেক ভালো মতো কন্ট্রোল করতেন এবং লেফট ব্যাকের ভূমিকাতে রায়ান আইতনুরি থাকতেন। কিন্তু এই ম্যাচে আমরা কি দেখলাম যে এই ম্যাচে নিকো ওরাইলি ছিলেন লেফট ব্যাকের ভূমিকাতে, তাই তিনি মিডফিল্ডে সিলভা এবং রদ্রিকে সেভাবে কন্ট্রোল ধরে রাখার জন্য সাহায্য সহযোগিতা করতে পারছিলেন না। কখনো কখনো মাঝখানে উঠে আসছিলেন ঠিকই, কিন্তু মাঝখানে উঠে আসতে গিয়ে ম্যানচেস্টার সিটির সবচেয়ে বড় সমস্যাটা হয়ে যায় ফেদেরিকো ভালভার্দের মাধ্যমে। এই ফাঁকা জায়গাগুলো থেকে ফেদেরিকো ভালভার্দে ডিরেক্টলি ম্যানচেস্টার সিটির বক্সে ঢুকে গিয়ে 3টা গোল করে আসে একই অর্থে, একই ফার্স্ট হাফের মধ্যে 3টা গোল করে চলে আসে। সো ওরাইলি যখন দেখছিলেন যে না, তার জায়গা থেকেই ফেদেরিকো ভালভার্দে বারবার ঢুকে যাচ্ছিলেন, তাই তিনি আর সাহস করেন নাই উপরে যাওয়ার, তিনিও নিচেই থেকে গিয়েছেন, যে কারণে সিলভা এবং রদ্রি আরও বেশি অসহায় হয়ে গিয়েছিলেন, মিডফিল্ড কন্ট্রোল করতে পারছিলেন না। আর অ্যান্তোয়াইন সেমেনিওকে অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকাতে কেন খেলাচ্ছেন পেপ গার্দিওলা আমি জানি না, এবং এটা যদি উনি কন্টিনিউ করতে থাকেন তাহলে ম্যানচেস্টার সিটি আদৌ এই সিজনে কোনো কিছু জিতবে কিনা আমি ঠিক শিওর না। বিকজ অ্যান্তোয়াইন সেমেনিও ইজ আ ভেরি গুড উইঙ্গার, যিনি কিনা স্পেস এক্সপ্লয়েট করতে পছন্দ করেন, স্পিডের সাহায্যে ড্রিবলিং করে সরাসরি ঢুকে যেতে পছন্দ করেন। বল পায়ে রেখে তিনি সেরকম ক্রিয়েটিভিটি দেখানো বা দ্রুতগতিতে বলকে ক্যারি করে ঢুকে যাওয়ার মতো এরকম প্লেয়ার কিন্তু তিনি না। তাই বল পায়ে কখন কি করতে হবে না করতে হবে, কখন একটা পাস রিলিজ করতে হবে, কখন ক্রস দিতে হবে, কখন সামনে বল ক্যারি করে চলে যেতে হবে, এটা কিন্তু সেমেনিও সেরকম ভালো পারেন না। যেহেতু পারেন না, সো ওই কনফিউশনের কারণে তিনিও কিন্তু রদ্রি এবং সিলভাকে সেভাবে সাহায্য সহযোগিতা করতে পারেন নাই। তো এই সমস্যাটা পেপ গার্দিওলা বুঝতে পেরেছিলেন, সেহেতু সাভিনিওর জায়গায় একজন এক্সট্রা মিডফিল্ডারকে নামিয়েছিলেন, যিনি কিনা সিলভা এবং রদ্রির পাশে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডকে একটু স্ট্রং করেছিলেন। কিন্তু ততক্ষণে অলরেডি যা হওয়ার হয়ে গিয়েছিল, রিয়াল মাদ্রিদ 3টা গোল করে ফেলেছিল, এবং খুব সম্ভবত এই ভুলের কারণেই ম্যানচেস্টার সিটি এই সিজনের চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে যাচ্ছে। এবং এই ধরনের উল্টাপাল্টা এক্সপেরিমেন্ট যদি পেপ গার্দিওলা চালাইতে থাকেন, তাহলে প্রিমিয়ার লিগেও কিন্তু তেমন কিছু তারা করতে পারবে না। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এই পেপ গার্দিওলার উল্টাপাল্টা ট্যাকটিক্স নিয়ে আপনি কি ভাবছেন। লেটস হ্যাভ আ ডিসকাশন।